আকাশবাণী কলকাতার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা, যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকেই আমাদের তরফ থেকে প্রতি সপ্তাহে। আজ যাদের জন্য এই সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া, তারা বুঝবে না কিছুই, কিন্তু তাদের হয়ে বুঝে নিতে হবে বড়দের, কারণ তারাই এই সমাজের ভবিষ্যৎ। ছোটদের কথা বলছি, নিশ্চয়ই বুঝতে পারছেন তারা এতটাই ছোট, অর্থাৎ নবজাতক এবং তার পরবর্তী কিছুটা বয়সের, যাদের নিজেদের জন্য কিছু বোঝার মতন বয়স হয়নি, কিন্তু তাদের জন্য আমাদের বুঝতে হবে, তাদের ভালোটা মন্দটা সবটাই আমাদেরকে বুঝে নিতে হবে, তাই না? আপনারা অনেকেই জানেন চলছে আন্তর্জাতিক মাতৃদুগ্ধ স্তন্যপান সপ্তাহ, আর এই ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক, যা 1 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত চলবে। এই একটা সপ্তাহ জুড়ে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে সচেতনতা, যাতে নবজাতক তারা কোনোভাবেই মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত না হয়। কি দরকার, বাজারে তো এত রয়েছে, চটজলদি গুলে খাইয়ে দিলেই হয় দুধ। মায়ের দুধই কেন এত দামি? আসুন সে সবকিছু জেনে নিই, কেন ওদের জন্য এতটা প্রয়োজনীয়, ওই ছোট্ট শিশুদের জন্য এতটা প্রয়োজনীয় মাতৃদুগ্ধ, সেসব বিষয়ে আজ জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিমিতা গিরি সরকার, আর তার সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা সরকার। আপনারা রয়েছেন রেডিও সেটের অপর প্রান্তে। ডায়াল করুন 22131342131342। নমস্কার দিদি, আজ আপনাকে যখন পেলামই, এবং এমন একটা সময় পেলাম যে সময়টাতে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ আলোচনা করছেন, সচেতনতার বার্তা ছড়াচ্ছেন মাতৃদুগ্ধ যাতে শিশুরা পায় সে বিষয়। যদি একটু বলেন, মাতৃদুগ্ধ যাতে শিশুরা পায়, এই শিশুদের বয়সটা, অর্থাৎ মায়ের দুধ তাদের পেতেই হবে, এই বয়সটা কতটা? একদম শিশুর জন্মানোর সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি মায়ের দুধ শিশুকে দিতে হবে। এবং এইটা কেন গুরুত্বপূর্ণ, আমরা এই প্রথম 1 ঘন্টাকে গোল্ডেন আওয়ার বলছি, কারণ এই সময় ব্রেস্ট মিল্ক ফিডিং, যেটা ব্রেস্ট ফিডিং, সেইটা এস্টাবলিশ হয় কিভাবে? তার মানে মায়ের স্তনে তো দুধ থাকে না, শিশু যখন মায়ের স্তন থেকে তার নিপল থেকে তার চারপাশে যে এরিওলাটা আছে, অর্থাৎ যেটা নিপল এরিওলার কমপ্লেক্স, সেটা যখন সাক করে চোষে, তখন মায়ের একটা রিফ্লেক্স, হরমোনাল রিফ্লেক্স মায়ের ব্রেনকে স্টিমুলেট করে, এবং ব্রেনকে স্টিমুলেট করলে তখনই কিন্তু দুধটা তৈরি হয়। এবং এইটা এত গুরুত্বপূর্ণ, তাই জন্য শুরুতে কিন্তু কোলোস্ট্রাম আসে প্রথম কয়েকদিন। তো এই যে দুধটা পাওয়াটা শিশুর ইমিউনিটির জন্য, বাইরের পৃথিবীতে সে সবে পা রেখেছে, সেখানে কত ইনফেকশন, সেটার সাথে লড়াই করার জন্য ভীষণ জরুরি। এবং শিশু এই সময় খিদে থাকে তার পেটে, সে কান্নাকাটি করে, এবং এই সময় যদি তাকে দুধটা দেওয়া যায়, তখন কিন্তু এই মিল্ক সিক্রিশন এস্টাবলিশমেন্ট হয় এবং ব্রেস্ট ফিডিং এস্টাবলিশমেন্ট হয়ে যায়। তো এই গোল্ডেন আওয়ারটা আমরা কেউ মিস করতে চাই না। এই গোল্ডেন আওয়ার শিশু যেন মায়ের দুধ পেতে পারে, এবং এই যত শিশু টানবে তত কিন্তু মায়ের দুধ তৈরি হবে। কারণ মায়েদের একটা কনফিউশন থাকে যে যদি বোধহয় এই অল্প দুধ ফোঁটা ফোঁটা করে বেরোচ্ছে, তাহলে কি শিশুর আমার পেট ভরছে? একদম পেট ভরছে, কারণ শিশুর এই সময় কয়েক ফোঁটা যে দুধ মায়ের পেলো, তাতেই কিন্তু শিশু পেট ভরে ঘুমিয়ে পড়বে, সেটা খুব ভালোভাবে হজম হয়ে যাবে, এবং আবার শিশু কেঁদে উঠে আবারও খাবে। এই যে বারে বারে টানবে, অর্থাৎ একটা হলো আর্লি এস্টাবলিশমেন্ট, আর সেকেন্ড হচ্ছে ফ্রিকুয়েন্টলি দুধ টানা, তাতেই কিন্তু মিল্ক সিক্রিশন এস্টাবলিশড হবে। অর্থাৎ মায়ের স্তনে দুধ এসে যায় না, বাচ্চা যত টানবে তত দুধ তৈরি হবে এবং তত সে পাবে, অর্থাৎ তাকে নিজের কাজটা করে নিতে হবে। কিন্তু আমরা তো ভাবি ওইটুকু বাচ্চা, সে আর নিজে কতটুকু নিজের কাজ করে নেবে। সুতরাং যখনই কম দুধ আসে, তখনই মা, তো যারা প্রথমবার মা হন একেবারেই নতুন অভিজ্ঞতা, কিন্তু তাদের আশপাশে যারা আছেন, অর্থাৎ মা, ঠাকুমা, মাসি, পিসি, জ্যাঠাইমা, বাচ্চার পেট ভরছে না, বাচ্চার একদম পেট ভরছে না বলে তখন গুলে বাজার চলতি কোনো কৌটোর দুধ দিয়ে দেওয়া হয়। এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন যে এমন কি সত্যিই হয়? অনেকেই বলেন তো দুধ আসছে না, এমন কি সত্যিই হয় যে কোনো মায়ের সত্যিই তার স্তনে দুধ আসছে না বলে বাচ্চাকে খাওয়াতেই হবে কৌটোর দুধ? প্রথমে এই যে মিল্ক এস্টাবলিশমেন্টের সময় সচেতন থাকা জরুরি। যারা হেলথ স্টাফ চারিপাশে মায়ের রয়েছে, ডাক্তার, নার্সিং স্টাফ, প্রত্যেকে, যে মা দুধ যেন খাওয়ায়, অবশ্যই খাওয়ায়, এবং মাকে সেটা সাপোর্ট করা, মাকে বোঝানো, যে কথাগুলো আমি বললাম সেগুলো বলা। এরপরে আপনি যেহেতু সেকেন্ড লেয়ার অফ আত্মীয় স্বজনদের কথা বললেন, মানে ঠাকুমা, দিদিমা, এবং এটা খুব বড় সমস্যা হয়ে যায়, একদম বড় সমস্যা, যেবার তারা
বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গিয়ে তাদের মনে হচ্ছে যে বাচ্চা মায়ের দুধ পাচ্ছে না, সেইটা পাচ্ছে না তার রিজন কি সেটা কিন্তু তাদেরকেও বোঝাতে হবে। এবার এই বোঝানোটা শুরু হয় অ্যান্টিনেটাল চেকআপের সময় থেকে। এটা হওয়া উচিত যে মা যখন আসছে চেকআপে তখনই তার বাড়ির লোককে বোঝানো উচিত যে তাকে দুধ খাওয়ালে তার কি কি উপকারিতা এবং দুধ খাওয়ানোটা কতটা জরুরি। এবার যখন তারা শিশুকে পেল তখন স্বভাবতই অনেকের বাড়িতে মিছরির জল খাওয়ানো, কারোর বাড়িতে মধু, এইগুলো থাকে খাওয়ানোর মানে নিয়ম, সেই নিয়মগুলোকে একেবারেই আমরা প্রশ্রয় দিই না, উল্টে বোঝাই যে এগুলো খাওয়ালে আপনার মায়ের দুধ আরো কমে যাবে। এবার আপনি যে বলছেন সঠিক পরিমাণে পাচ্ছে না, তাহলে আবার শিশুকে নিয়ে আসুন, নিয়ে আসলে আমার ওয়েট গেইন কতটা হয়েছে আমায় দেখতে হবে। একটা শিশু সাধারণভাবে প্রথম দিকে তার ওয়েট লস হয়, তার শরীরে জলটা শুকিয়ে যায়, তাহলে 14 দিনের মাথায় তার জন্মের ওজনটা কিন্তু ফের ফিরে আসবে। তাহলে আমি যদি 14 দিনের মাথায় শিশুকে দেখি, আমি যদি দেখি সে জন্মের ওজনটা সে ফিরে পেয়েছে, তাহলে আমি তার বাড়ির লোককে বোঝাতে পারবো যে দেখুন এবার তো ওয়েট গেইন শুরু হয়েছে, তাই জন্য তো সে জন্মের ওজনটা আবার রিগেইন করেছে। সেকেন্ড হচ্ছে যে শিশু সারাদিনে কতবার ইউরিন করছে, সে যদি 6 বারের বেশি ইউরিন করে, সেই ইউরিনটা কোথা থেকে আসছে? মায়ের দুধ থেকে আসছে, তাকে তো আমরা আলাদা করে জল দিচ্ছি না। এবং শিশুর কোনো সাইন্স অফ ডিহাইড্রেশন আছে কিনা, যে হ্যাঁ সে ভালো করে দুধ পাচ্ছে না তাই জন্য তাহলে তো তার ডিহাইড্রেটেড লাগবে, তো সেরকম ডিহাইড্রেশন কিছু আছে কিনা, না সেরকম কিছু নেই। শিশু বা ভীষণ কাঁদছে কিনা, যে বারে বারে কাঁদছে, কিংবা শিশু প্রলং ফিড মানে নিয়েই চলেছে, টেনেই চলেছে, দুধ পাচ্ছে না, টেনে চলেছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা তাদেরকে সামনে শুইয়ে দেখিয়ে দিই শিশুকে, যে দেখুন শিশু এই করছে। তো শিশু যদি সুস্থ থাকে, সে যদি সঠিকভাবে দুধ টানে, সে যদি দুধ টেনে টানার পরে সে যদি 1.5-2 ঘন্টা ঘুমোয়, সে যদি 6 বারের বেশি প্রস্রাব করে, তার যদি ওয়েট গেইন ঠিক থাকে, তাহলে আপনি কেন ভাববেন যে দুধ পাচ্ছে না এবং কেন বাইরের দুধ দিয়ে দেবেন? বাইরের দুধ একবার শুরু করলেই কিন্তু এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যেটা আমরা চাই এস্টাবলিশ করতে, সেই এস্টাবলিশমেন্টে কিন্তু ব্যাঘাত ঘটবে। ঠিক এই জায়গাতেই এবারে আসব। বাইরের দুধ যদি খাওয়া হয় তাহলে বাচ্চার ক্ষেত্রে অনেক রকমের সমস্যা, তার মানে মায়ের দুধই সবচেয়ে ভালো, এ কথা বারে বারে আপনারা বলেন, ডাক্তারবাবুরা এতবার বোঝাচ্ছেন, তবু কৌটোর প্রতি আমাদের আসক্তি কমে না। মায়ের দুধের ক্ষেত্রে কেন মায়ের দুধ এতটা এক্সক্লুসিভ? এত কিছু উন্নত হয়েছে এখন বিজ্ঞানের হাত ধরে, তাহলে কি কৌটোর দুধের মধ্যে মায়ের দুধের সেই ক্ষমতা কেন পৌঁছতে পারছেন না? মায়ের দুধের এই যে বিশেষত্ব কি কি আছে, বাচ্চার জন্য কেন ভালো, সেটা যদি একটু আমাদের বুঝিয়ে বলেন। প্রথম কথা তো যেটা কোলোস্ট্রাম আমি বললাম, যে এটাই হচ্ছে যে একটা ফার্স্ট ভ্যাকসিন আমরা মনে করি, যে মায়ের দুধ হচ্ছে এমন একটা ভ্যাকসিন যেটা কিন্তু তাকে চারিপাশে যেসব সংক্রমণ রয়েছে সেইটা থেকে রক্ষা করছে। তাহলে এটা ভীষণভাবে অত্যন্ত জরুরি একটা জিনিস। এছাড়া যে ফ্যাক্টরস গুলো রয়েছে, আমি সাধারণত এটাকে ABCD করে সাজিয়ে বলি যে কিভাবে হেল্প করে। A ফর অ্যালার্জি থেকে প্রিভেন্ট করে, মানে যারা শ্রোতা বন্ধু রয়েছে তাদেরও মনে রাখতে সুবিধে হবে, তাই জন্য আমি ABCD সাজিয়ে বলছি। তো A ফর অ্যালার্জি, B ফর বন্ডিং, অর্থাৎ মা ও শিশুর মধ্যে বন্ডিং এ হেল্প করে, কেননা দুজনেরই ব্রেন থেকে অক্সিটোসিন লিবারেটেড হয় এবং অক্সিটোসিনকে লাভ হরমোন বলা হয়, তো এইটা কিন্তু বন্ডেজে হেল্প করে, অর্থাৎ ভালোবাসার হরমোন। হ্যাঁ, মা এবং শিশুর মধ্যে যে ভালোবাসার বাঁধন তৈরি হচ্ছে সেইটার জন্য অক্সিটোসিন হরমোন তার নিঃসরণ হচ্ছে এবং তার থেকে তার দুজনের প্রতি বন্ডেজ তৈরি হচ্ছে। এছাড়া হচ্ছে B ফর ব্রেন ডেভেলপমেন্ট, কারণ কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে। এছাড়া হচ্ছে C কাফ অ্যান্ড কোল্ড থেকে, সংক্রমণ থেকে রক্ষা করে। D ফর ডায়াবেটিস, যাতে পরবর্তীকালে ডায়াবেটিসের সম্ভাবনা কম থাকে। E ফর এন্টারিক, মানে পেটের সমস্যা, অর্থাৎ মায়ের দুধ তো তাতে তো কোনো সংক্রমণ নেই, তাতে ডায়রিয়াও হয় না, কনস্টিপেশনও হয় না। F এর মধ্যে কি হয়, যেহেতু শিশু চোয়াল নাড়িয়ে নাড়িয়ে খায়, তার ফলে শিশুর যে মুখের গড়ন সেটা সুন্দর হয়। আর G ফর হচ্ছে গ্রোথ মানে কি, মানে সঠিক পরিমাণে মিল্ক, কিন্তু বেবি স্পেসিফিক। একটা যদি বাচ্চা প্রিটার্ম হয়, একটা যদি বাচ্চা পোস্ট টার্ম হয়, তার কিন্তু সেই রকম রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্যালোরি মিল্ক, তার কতটা রিকোয়ারমেন্ট, কতটা কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন দরকার, সেই রিকোয়ারমেন্টের অনুযায়ী বেরোয়। তাই জন্য না সে মোটা হয়ে যাবে, না সে রোগা হয়ে যাবে। এছাড়া মায়ের কিছু অ্যাডভান্টেজ আছে, যেহেতু মায়ের অক্সিটোসিন লিবারেটেড হয়, যেটা শুরুতেই বললাম, কি হয় প্লাসেন্টাটা যখন ফুলটা যখন সরে যায়, তখন সেখানে এই অক্সিটোসিনটা কিন্তু কন্ট্রাকশন করে, সংকোচন করার ফলে তার ব্লিডিং বন্ধ হয়ে যায়, পোস্টপার্টাম হেমারেজ কম হয়। এছাড়া তার লং টার্ম হচ্ছে মুড স্টেবিলাইজ করে,
অস্টিওপোরোসিস হতে দেয় না, তাই জন্য মায়ের এই সময় হাড় শক্ত হয়। এই সময় যেটা প্রয়োজন হচ্ছে, যদি মা সারা দিন রাত দুধ খাওয়ায়, একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে, তাহলে কিন্তু যে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া হয় সেটা বার্থ স্পেসিং এ হেল্প করে। তার মানে একটা শিশুর জন্মের পরে যে আর একটা বার্থ হবে সেইটার কিন্তু গ্যাপ করায়। তবে 6 মাসের পরে কিন্তু তাকে অন্য মেথড অবলম্বন নিতেই হবে। এটা যেহেতু 6 মাস অব্দি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, 6 মাস অব্দি এই প্রোটেকশনটা, অর্থাৎ প্রকৃতির কত সুন্দর নিয়ম। হ্যাঁ, এবং তার সাথে কি হয়, মায়ের ওভারিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এগুলোকে প্রিভেন্ট করে। তো এইগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মা এবং শিশু দুজনের জন্যই। অর্থাৎ আমরা ভাবি যে একটি সন্তানের জন্ম দিচ্ছে মা, সুতরাং মায়ের শরীর থেকে অনেক কিছু নিয়ে সন্তানটি আসছে, তারপরে তাকে আবার ব্রেস্ট ফিড করাতে হলে, তাকে আবার যদি মাতৃদুগ্ধ খাওয়াতেই হয়, মায়ের শরীর থেকে তো আরো নিউট্রিশন চলে যাবে। কিন্তু আপনার কথা অনুযায়ী মায়ের শরীরের, মা যত দুধ খাওয়াবে বাচ্চাকে, মায়ের শরীরে আরো অনেক রকম সুন্দর সুন্দর প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো, একদম যেগুলো শেষ পর্যন্ত অস্টিওপোরোসিস, অস্টিও আর্থারাইটিস এইগুলোকে যদি আটকাবে ভাবে, তার মানে তো অনেক দূর পর্যন্ত মায়ের শরীরকে প্রোটেকশন দিচ্ছে ওই সন্তানটি, উপকার করছে মায়ের দুধটি সে খেয়ে, এবং তারও উপকার হচ্ছে। দিদি, আরো অনেক কথা জানার আছে, একটু টেলিফোনে আসি। এই মুহূর্তে আমাদের সঙ্গে কে রয়েছেন কথা বলবো, তার আগে আরো একবার জানিয়ে দিই, বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহ এই সময়টা জুড়ে চলছে, তাই এই স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় সেটাই, মাতৃদুগ্ধের মূল্য কতখানি জানছি। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিমিতা গিরি সরকার। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। কি যে মায়ের বুকে দুধ আসে না, একদমই আসছে না, তার বাচ্চা কি করে মানে পুষ্টি পাবে বা কি হবে? অবশ্যই ধন্যবাদ আপনাকে, আপনি এত সুন্দর একটা প্রশ্ন করেছেন। দুধ আসছে না এটা হয় না, মানে টানাতে থাকলে দুধ অবশ্যই আসবে, কিন্তু সমস্যা যেটা হয় যে বাড়ির লোকেরা কিংবা হয়তো কোনো কোনো সময় হেলথ ওয়ার্কারদের তরফ থেকেও আমরা হয়তো কয়েকটা জিনিস ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। সেটা হচ্ছে আমরা তাকে বোতল শুরু করে দিই, বটল ফিডিং যেটা। এবার বোতলে দুধ খাওয়ালে কি হয়, তার যে মেকানিজম টানার আর ব্রেস্টে টানার মেকানিজম দুটো আলাদা। যে শিশু একবার বোতলে দুধ খেয়েছে সে কিন্তু কিছুতেই আর ব্রেস্ট থেকে দুধ টেনে খাবে না। তো আপনি যদি দেখেন যে মায়ের একটু দুধ আসতে দেরি হচ্ছে, দুধ হবে না, কখনোই হবে না, সব মায়ের দুধ হবে, দুধ আসতে কোনো কারণে দেরি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের উচিত দুধটাকে বাটি চামচে খাওয়ানো। তাহলে কি হবে, যে তার যে সাকিং রিফ্লেক্স সেটা তার অব্যাহত থাকবে, এবং সে যদি জন্মের পর থেকে সাক করতে থাকে সারাদিনে 8 বার 10 বার, মায়ের দুধ ঠিক 2 দিন 3 দিন বাদেই চলে আসবে। তো আমাদের ভুলটা ওখানেই হয়ে যায় যে আমরা সেই সময় খেয়াল রাখি না। এটা ভীষণভাবে জরুরি, তাই জন্য অ্যান্টিনাটাল চেকআপের সময়, অর্থাৎ মা যখন গর্ভবতী, তাকে এই জিনিসগুলো কিংবা সমস্যাগুলো বুঝিয়ে দেওয়া। অর্থাৎ মায়ের দুধ যদি শুরুর দিকটাতে কমও আসে, বাচ্চার হয়তো পেট ভরছে না, যদি একান্তই প্রয়োজন হয় তাহলে কৌটোর দুধ গুলে বাটি চামচে খাওয়াতে হবে। কিন্তু শুরুতে দুধ যে কম আসে সেইটা তো কোলেস্ট্রমটা এমনিতেই কম আসে এবং বাচ্চার ফোঁটা ফোঁটাতেই হয়ে যায়। কিন্তু শুরুতে ধরুন কোনো কারণে বাচ্চা হয়তো কোনো একটা ভাবে এনআইসিইউতে রয়েছে, মা হয়তো আর একটা জায়গায়, পুরোপুরি সেপারেটেড হয়েই থাকে, কিংবা মা হয়তো অসুস্থ হয়ে গেছে, যেখানে মাকে কিন্তু শারীরিকভাবে দুধ দেওয়ার মতন অবস্থায় সে নেই। তাহলে সেই সময়টা কিন্তু আমাকে বাচ্চাকে নিয়ে গিয়ে সাকিং করাতে হবে মায়ের কাছে নিয়ে গিয়ে, এবং বাচ্চাকে ওরাল ফিডিং ওইভাবে দিতে হবে। তো এইটা যদি খেয়াল রাখা যায় তাহলে কিন্তু সমস্যা কম হয়। আচ্ছা, এবং ওই কোনোভাবে বোতলে দুধ খাওয়ানো শুরু থেকে বাচ্চাকে দেওয়া যাবে না, কারণ দুই ক্ষেত্রেই চোষার পদ্ধতিটা আলাদা। বাচ্চা অনেকটা তুলনামূলক সহজ, সবাই ভালোটা বোঝে যে কোনটায় কষ্ট কম হয়, ওরাও বোঝে যে এক ফোঁটা ফোঁটা করে চলেই আসছে দুধ, সুতরাং ওরা ওটাতে অভ্যস্ত হয়ে গেলে কোনোভাবেই আর দুধ টেনে খাবে না মায়ের কাছ থেকে, তাই তো? হ্যাঁ, এইটা ভীষণভাবে জরুরি জানা। আর এছাড়া যখন মা অ্যান্টিনেটাল পিরিয়ডে রয়েছে, মায়ের হয়তো কিছু কিছু অসুস্থতা রয়েছে, সেগুলো খেয়াল রাখা, মা কি মেডিসিনস পাচ্ছে, এই গর্ভাবস্থায় কিন্তু আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। একটা সুস্থ স্বাভাবিক মা, তার কিন্তু দুধ নর্মালি আসবে, এবার এই মেডিসিন কি পাচ্ছে তার উপরেও কিছুটা নির্ভর করে তার দুধ দেওয়া হবে কিনা, কি কোনো ডিসিশন নেওয়া হলো, কিংবা এই জায়গাগুলো কিন্তু খুব রেয়ার, মানে
99% ক্ষেত্রেই মায়েদের কোনো সমস্যা হবে না। এগুলো খুব রেয়ার একটা জায়গা যেখানে হয়তো সমস্যা হচ্ছে কিংবা হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের স্পেশাল কেয়ার নিতে হয়। এবং সেটা ডাক্তারবাবুরাই বুঝতে পারবেন। অবশ্যই। আমাদের নিজেদের থেকে বোঝা বা বোঝার চেষ্টা করা, দুধ পাচ্ছে না, দুধ আসছে না, মায়ের হয়তো কোনো সমস্যা, সুতরাং বাচ্চাকে বোতল দিয়ে কৌটোর দুধ খাওয়ানো শুরু করো, এইটা আমাদেরকে ভাবা একেবারে বন্ধ করতে হবে, তাই তো দিদি? একদম। বোতলটা সুবিধা বলে অনেকেই হয় বটল ফিডিংটা চট করে এবং কিনে পেট নিয়ে ভরে এসে- যায়, তাড়াতাড়ি ঘুমিয়ে এবং পড়ে বাচ্চা সে। তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর ওই হুম। দুধটা টেস্টিও, খেতেও বাচ্চা পছন্দ করে শিশুরা। সেই, আমরা আরো একটা টেলিফোনে আসি। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। আমি যেটা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি। দেখো, আপনি যে প্রথমটা বললেন যে বাচ্চাদের যে ডিহাইড্রেশনটা হচ্ছে, এই যে বাচ্চা নবজাতকদের সেই ডিহাইড্রেশনটা আমরা বুঝবো কি করে। আর নেক্সট আপনাকে আরো ধন্যবাদ দিচ্ছি, আপনি যে ABCDEFG যে একটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন বললেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমি হ্যাঁ। যে সমস্ত মায়েদের কোমরবিডিটি আছে, দ্যাট মিনস আপনার বলুন টিবি বলুন, ডায়াবেটিস বলুন, সেই সব বাচ্চাদের কি করে তারা করবে, মানে ব্রেস্ট ফিডিংটা করাবে। ধন্যবাদ। দুটি প্রশ্ন তার হ্যাঁ, মানে। আমি একে একে উত্তর দিই। ঠিক। প্রথম যিনি বললেন ডিহাইড্রেশন হলে প্রথম জিনিসটা যেটা আমি বারে বারে বললাম, আগেও বললাম, যে প্রস্রাব কমে যাবে। অর্থাৎ 6 বারের বেশি 24 ঘন্টার মধ্যে যে প্রস্রাব হওয়ার উচিত সেইটা তার থেকে কম হবে। যদি ডায়াপার কিংবা ন্যাপি পরানো থাকবে দেখবেন যে ড্রাই হয়ে রয়েছে। তার সাথে তার কিন্তু স্টুলটাও কমে যাবে, কারণ ডিহাইড্রেশন হলে শুধু ইউরিন কমে না, তার সাথে স্টুলের ফ্রিকোয়েন্সি কিংবা স্টুলও খুব ড্রাই হয়ে যায়। বাচ্চার জিভ শুকিয়ে যাবে, ঠোঁট শুকিয়ে ঠোঁট ফাটা ফাটা হয়ে যাবে, এবং বাচ্চা নেতিয়ে পড়বে, দুর্বল হয়ে যাবে। এটা দেখে আপনি বুঝতে না পারলেও ডিহাইড্রেশন হয়েছে কিনা আপনারা এইটুকু বুঝতে পারবেন যে আপনার বাচ্চা সুস্থ নেই। এবং ইউরিন একটা ভীষণ বড় ইন্ডিকেটর, যে কোনো অসুস্থতা হোক, স্বাভাবিক বাচ্চা হোক, আমরা সবসময় এটা খেয়াল রাখতে বলি, ইভেন ডায়রিয়া হলেও, যে কবার একটি শিশু ইউরিন পাস করলো। কারণ ডিহাইড্রেশনটা খেয়াল রাখা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ দিনে অন্তত 6 বার যদি বাচ্চাটি প্রস্রাব করে, 6 থেকে 8 বার প্রস্রাব তার করতেই হবে, যাতে কিনা সে মানে হাইড্রেটেড আছে, নর্মাল আছে। বেশ। ওর চেয়ে কম করলে আমাদেরকে ভাবতে হবে যে আমাকে পেশেন্টকে অ্যাডমিশন করতে হবে, চেক করতে হবে যে ডিহাইড্রেটেড কিনা, সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর সেকেন্ড প্রশ্ন যেটা উনি করলেন, যে স্পেশাল কেসে কোমরবিডিটি, ডায়াবেটিস কোমরবিডিটি বলে আমরা মনে করি না, টিউবারকুলোসিসও আমরা ওরমভাবে মনে করি না। তবে আপনার প্রশ্ন দুটো দারুণ সুন্দর আপনি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডায়াবেটিস হলে প্রথম কথা, 2 ধরনের ডায়াবেটিস, একটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হয়, যেটা জন্মের পরেই কমে যায় মায়েদের, কিছু কিছু ক্ষেত্রে থেকে যায়, আর কারোর ধরুন টাইপ 2 ডায়াবেটিসই রয়েছে। সেই ক্ষেত্রে বাচ্চা তো যত দুধ টানবে তার তো গ্লুকোজ লেভেল মায়ের তত কমে যাবে। তাহলে মা যদি ইনসুলিন কিংবা কোনো ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট পাচ্ছেন, তার কিন্তু ডোজটা কমাতে হবে। তার মানে বাচ্চা মায়ের উপকার করছে, বুঝতে পেরেছেন? তাহলে ডায়াবেটিসে কোনো সমস্যা হয় না। এবারে আপনি বললেন টিউবারকুলোসিস, ধরুন মায়ের ঠিক বাচ্চার ডেলিভারি পরই ধরা পড়লো মায়ের টিউবারকুলোসিস হয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে মা ও বাচ্চাকে দুজনকেই, বাচ্চাকেও একটা সামান্য ওষুধ প্রোফাইল্যাক্সিস দিতে হয়, এবং মায়েদেরও এটি ড্রাগস খেতে হয়। কিন্তু মা কিন্তু মুখে মাস্ক পরে প্রথম দিকে এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক কিংবা মিল্ক খাওয়াতে পারবে, এবং তারপরে কিন্তু 2 থেকে 3 সপ্তাহ বাদে মা যখন নেগেটিভ হয়ে যাবে, ওষুধ তো মায়ের 6 মাস চলবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মা যখন নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ রোগটা ছড়াবে না, নন ইনফেকশাস, সে অন্যের জন্য আর ইনফেক্টিভ নয়, তখন কিন্তু সে বাচ্চাকে একদম স্বাভাবিকভাবে দুধ দিতে পারবে। কিন্তু এই 2-3 সপ্তাহ কিন্তু খুব কেয়ারফুলি বাচ্চাকে মায়ের কাছে দিতে হবে, নয়তো এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক করে খাওয়াতে হবে। অর্থাৎ মা এবং দুধ এই বার করে সময় দেখুন রাখবে। আবার এই কথাটা আবার চলে আসলো, এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক আপনি বাটি চামচে খাওয়াবেন। আমি কিন্তু ফর্মুলা কিংবা বোতলের কথা বললাম না। ব্রেস্ট মিল্কটাও যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক তো একটা মেথড আছে, ম্যানুয়াল মেথড, 3টে মেথডে অ্যাকচুয়ালি টানা যায়। পাম্প আছে, পাম্প 2 রকমের, ইলেকট্রিক্যাল পাম্প এবং হ্যান্ড পাম্প। হ্যান্ড পাম্প তো আমি একদমই রেকমেন্ড করি না, কারণ তাতে ব্রেস্ট এনগর্জমেন্ট হয়, মা এত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাচ্চার দুধ খাবার আনার জন্য এত প্রেশারাইজ করে যে রক্ত বেরিয়ে আসে। সেকেন্ড হচ্ছে আরেকটা পাম্প আছে, যেটা ইলেকট্রনিক পাম্প, ভাইব্রেটরে কাজ করে, সেটাও একটা রয়েছে, সেটা
চাইলে প্রেশারটাকে ডাউন রাখা যায়। আর আরেকটা মেথড হচ্ছে, সেটা হচ্ছে নিজের দুটো হাত, অর্থাৎ ম্যানুয়াল। আমি এই তিনটের মধ্যে সবচেয়ে বেস্ট মনে করি নিজের দুটো হাত, কারণ আপনি কতটা প্রেশার দিচ্ছেন আপনি জানেন। কিন্তু টেকনিকটা আপনাকে ডাক্তারবাবুর কাছ থেকে শিখে নিতে হবে, কারণ একটা হাত দিয়ে স্তনটাকে চেস্ট ওয়ালে প্রেস করতে হবে, অপর হাত দিয়ে এরিওলাটাকে প্রেস করে দুধটা বের করতে হবে। তার আগে কিন্তু রেডিয়ালি ম্যাসাজ করতে হবে ব্রেস্টটাকে, অর্থাৎ ব্রেস্টের রুটটা থেকে, গোড়া থেকে টুয়ার্ডস এরিওলা নিপল লম্বা লম্বা হয়ে ভার্টিক্যালি ম্যাসাজ করতে হবে শুরুতে আঙুল দিয়ে, দিয়ে তারপরে চেস্ট ওয়ালে ফিক্স করে আর একটা অপর হাত দিয়ে এরিওলায় চাপ দিয়ে দুধটাকে বের করতে হবে। এবং এটা সুবিধে হচ্ছে যে কোনো কন্টেনার লাগছে না, আপনার ধোয়াধুয়ির মেশিন ধোয়াধুয়ির ব্যাপার নেই, আপনার পরিষ্কার রাখার ব্যাপার নেই, ইনফেকশনের ব্যাপার নেই, আপনি হাত ধোবেন, ধুলেই আপনি স্টেরিলাইজড, এবং এখানে কোনো রকম ভাবে মেশিন কেনার পয়সা খরচার ব্যাপার নেই। আপনি ফ্রেশ মিল্ক সবসময় আপনি বাচ্চাকে দিতে পারবেন। এক্সপ্রেস বেস মিল্কের ব্যাপারে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বলবো সেটা হচ্ছে স্টোরেজ। স্টোরেজ খুব ইম্পর্টেন্ট, কেননা তিনভাবে স্টোর করা যায়। একটা হচ্ছে নর্মাল টেম্পারেচার রেফ্রিজারেটর, আর একটা হচ্ছে ফ্রিজার। ফ্রিজারে স্টোর করার কোনো উপায় আমাদের হাউস হোল্ডে থাকার নেই, কারণ ফ্রিজারে স্টোর করতে গেলে দুধ পাস্তুরাইজ করে রাখতে হয়, যেটা একমাত্র মিল্ক ব্যাংকেই সম্ভব। আর এবারে আমি যদি বাড়ির নর্মাল টেম্পারেচারে রাখি, সাধারণত 4 থেকে 8 ঘন্টা বলা হয়, কিন্তু আমাদের গরমের দেশ, আমি 4 ঘন্টার বেশি বলি না, যাতে দুধ নষ্ট না হয়ে যায়। সেকেন্ড হচ্ছে ফ্রিজে কতদিন রাখবে। ফ্রিজেও এগুলো অনেক মতামত আছে। আমি নিজে পার্সোনালি 24 ঘন্টার বেশি বলি না যে একদিনের বেশি ফ্রিজে রাখবেন। অনেক জায়গায় 4 দিন অবধি বলা আছে, অনেক রেফারেন্স আছে, কিন্তু আমি কেন একদিনের বেশি বলি না, কারণ দুধের না কনসিস্টেন্সিটা বদলে যায়, একটু মোটা মতন হয়ে যায়। এবার সেইটা যদি আমি বেশি দিন রাখি, তখন যদি সেটা শিশুকে খাওয়ানোর পরে শিশুর পেটের সমস্যা হয়, তখন কিন্তু মা বাবার খুবই চিন্তা হবে। তাহলে আপনি 24 ঘন্টা রাখতেই পারেন, এবং যখন আপনি ওই দুধটা খাওয়াবেন, বাইরে নর্মাল টেম্পারেচার করে 1 ঘন্টা ওয়েট করে নর্মাল টেম্পারেচারে এনে সেটা আপনি খাওয়াবেন। আর কিন্তু রেফ্রিজারেট করতে পারবেন না। একবার মিল্ককে রেফ্রিজারেটর থেকে বের করে আপনি যদি মিল্কটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসেন, ওইটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারবেন না। আচ্ছা, ওটাকে নর্মাল টেম্পারেচারে এলে তখন ওকে খাইয়ে দিতে হবে বাটি এবং চামচে। সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা যদি পুরোটা না খান, তাহলে সেটাকে এবার ফেলে দিতে হবে। ওই জন্য আমরা অল্প অল্প করে বার করতে বলবো, কারণ ভীষণ ইম্পর্টেন্ট তো ব্রেস্ট মিল্কের জন্য। 3-4টে কন্টেনারে ভালো বাটিতে পরিষ্কার রাখা যাবে, সেরকম কন্টেনারে সেভ করতে বলি, ঢাকা দেওয়া বাটিতে, এবং অল্প অল্প করে বার করতে বলি, যে পুরোটা বের করে ফেলবেন না, তাহলে কিন্তু না খেলে বাচ্চা ফেলে যাবে। আপনাকে বারে বারে নিয়ে দিলে ভালো, কারণ মায়ের দুধ তো খুব গুরুত্বপূর্ণ এবং ভীষণ প্রেশাস। নিশ্চয়ই নিশ্চয়ই। দিদি, আমাদের আগের যে বন্ধু জিজ্ঞেস করলেন 2টি রোগের ক্ষেত্রে, যে ডায়াবেটিস এবং টিবির ক্ষেত্রে, এমন কি কি রোগ আছে যেগুলোতে মা অসুস্থ যদি থাকেন, সেই রোগে যদি আক্রান্ত হন, তাহলে একমাত্র তিনি বাচ্চাকে দুধ দিতে পারবেন না? অ্যান্টি ক্যান্সার যদি মা কেমোথেরাপি চলে, ক্যান্সার কেমোথেরাপি, কিংবা হয়তো রেডিও আয়োডিন, বিভিন্ন রেডিয়েশন থেরাপি চলছে, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাকে দুধ দেওয়াটা মানে একেবারেই উচিত হবে না। আর সেকেন্ড হচ্ছে, কিছু ক্ষেত্রে বলা হয় মাকে অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিসেবে লিথিয়াম দিলে, কিন্তু এখন কিছু স্টাডি বলছে, দেখুন আমাদের বিজ্ঞানটা তো স্টাডি বেসড, কিছু স্টাডি বলছে যে লিথিয়াম যদি শুধু এক থেরাপি সিঙ্গলি করা হয়, মানে ওর সাথে আরেকটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেওয়া নেই, শুধু লিথিয়াম, তাহলে কিন্তু কোনো স্টাডি নেই, মানে কোনো ফলাফল পাওয়া যায়নি যে বাচ্চার ক্ষতি হতে পারে। কিন্তু আমরা যদি কোনো মা ব্রেস্ট ফিড করে, তাকে কিন্তু যারা সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুরা আছেন, সাধারণত লিথিয়াম অ্যাভয়েড করে অন্যান্য ওষুধগুলো দেন। এইটা গেল দুটো ক্ষেত্র। আর এছাড়া বাচ্চার দিক থেকে, বাচ্চা যদি মেটাবলিক ডিসঅর্ডার থাকে, যেরকম গ্যালাক্টোসেমিয়া, তাহলে দুধ দেওয়া যায় না, সেটা আর কিছু করার নেই। সেই ক্ষেত্রে আমাদের সত্যি ফর্মুলা মিল্ক ইউজ করতে হবে। তার অ্যালার্জি নিয়ে সে জন্ম, গ্যালাক্টোসেমিয়াতে দুধটা হজম হবে না, মা ও দুধটা নিতে পারবে না, সেই ক্ষেত্রে আমাদের অন্য স্পেশাল দুধ ইউজ করতে হবে। এবং সেটা ডাক্তারবাবুরা বুঝবেন, সেটা অবশ্যই বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, বেশ। আমরা আবারও একটি টেলিফোনে আসি। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ, হুগলি জেলার আরামবাগ থেকে আমি সীমন্ত সর্দার কথা বলছি। হ্যাঁ, বলুন। বলছিলাম যে গ্রামগঞ্জে যারা ধরুন মাঠে ঘাটে কাজকর্ম করে, গ্রীষ্মকালেও হতে পারে, শীতকালে, যে কোনো কালেই হতে পারে। এবার ধরুন তখন বাচ্চাদেরকে কিভাবে কি করে কি করবে? তখন তো ধরুন বাচ্চাদের থেকে দূরেই থাকতে হবে মাদেরকে, 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর হচ্ছে যে অনেক মহিলারা, এটা আপনারা একটু বিস্তারিত বলবেন, যে অনেক মহিলারা মনে করেন বেশি পরিমাণে স্তনপান করালে পারে মানে বডি খারাপ হয়ে যায়। এই বিষয়টা যদি বলেন তো খুব ভালো হয়। আর বেশ, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিদি আগেই দিয়ে দিয়েছেন।
আমরা বরং প্রথম প্রশ্নটাতে আগে আসি। দ্বিতীয় প্রশ্নটা শর্টে আমি বলবো একটা কথা। প্রথম প্রশ্ন হচ্ছে যে মাঠে ঘাটে কাজ করে, হয়তো সে খুবই তার প্রয়োজন কাজে যাওয়ার, কারণ সাধারণত এখন তো আমাদের চাষের কাজ করেন অনেকে। ম্যাটারনিটি লিভ নেওয়ার কথা, কিংবা ধরুন লোকের বাড়ি কাজ করে, হয়তো সে 6 মাস ছুটি নিতে পারলো না, কিংবা হয়তো এমন একটা প্রাইভেট সেক্টরে কাজ করে তাকে হয়তো 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর জন্য ছুটি দেওয়া হলো না। সেই ক্ষেত্রে কি করবেন? প্রথম যদি হয় যে বাড়ি কাছে, একদম বাড়ির পাশেই কাজ করেন, আপনি হেঁটে দুপুরবেলা চলে আসতে পারবেন, বাচ্চাকে ফিট করিয়ে চলে যাবেন। বাড়ি খুব কাছে নয়, আপনার পক্ষে কাজ ছেড়ে আসা সম্ভব না, বাড়ির কেউ বাচ্চাকে নিয়ে গিয়ে দুধ খাইয়ে চলে আসলো, সেকেন্ড উপায়। থার্ড উপায় হচ্ছে যে এই দুটোর মধ্যে একটাও কিছু করতে পারলেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দুধ কোনো একটা জায়গায় গিয়ে বসে হাত পরিষ্কার করে ধুয়ে একটা কন্টেনার বের করে দুধটাকে গালতে হবে। দুধটাকে গেলে সেটা আপনার অফিসে হতে পারে, যিনি প্রাইভেট সেক্টরে কাজ করছেন, যিনি মাঠে ঘাটে কাজ করছেন, তাহলে তাকে একটা এরিয়া তৈরি করতে হবে যেখানে দুধ গালাটা সম্ভব, একটা এনক্লোজার, যেটা সে সুবিধে মতন তার প্রাইভেসি মেনটেন করে দুধটা গালতে পারবে। এবার এই দুধটা নর্মাল টেম্পারেচারে আমি আগেই বলেছি 4 থেকে 6 ঘন্টা তাও থেকে যাবে, তাহলে এই দুধটা আপনি বাড়ি নিয়ে এসে বাচ্চাকে খাইয়ে দেবেন। এছাড়া যাদের অফিসে ফ্রিজ আছে তারা কিন্তু রেফ্রিজারেট করতে পারেন দুধটাকে। কেন রেফ্রিজারেট করার কথাটা বললাম? তার কারণ ধরুন আপনি রেফ্রিজারেট করার পরে বরফ দিয়ে বাড়িতে নিয়ে আসলেন, পরের দিন কিন্তু এই দুধটা আপনি ইউজ করতে পারবেন যখন আপনি থাকবেন না, তখন কিন্তু সেই ব্রেস্ট মিল্কটা সে খাওয়াতে পারে। আর এই যে আপনি দুধটা গালছেন, এই দুধটাও তাই জন্য প্রিজার্ভ করাটা ঠিকভাবে ভীষণভাবে জরুরি, যে আপনি কিভাবে নিয়ে যাচ্ছেন। নর্মাল টেম্পারেচারে নিয়ে গেলে বাচ্চাকে বাড়ি ফেরত খাইয়ে দিতে হবে। আর যে মহিলারা কাজে বেরোন তাকে কিন্তু বেরোনোর আগে, লাস্টে বেরোনোর আগে দুধটা খাওয়াতে হবে, ঘরে ফিরে গিয়ে আবার ফার্স্ট দুধটা তাকেই খাওয়াতে হবে। তো তাহলে কি হয় যে পিরিয়ড মাঝখানে থাকলো, ধরুন একজন 8 ঘন্টা নেই, তাহলে কিন্তু মাঝখানে আমি যদি ধরুন 2.5 ঘন্টা 3 ঘন্টা গ্যাপ, তাহলে কিন্তু দুটোর বেশি ফিড খুব একটা হয় না। তার মানে দুটো আপনি বেরোলেন আর ঢুকলেন, দুটো ফিড, তাহলে আপনি যদি ওটা গেলে আগের দিন রেখে যেতে পারেন, স্টোর করতে পারেন ফ্রিজে, তাহলে কিন্তু পরের দিন সে পেয়ে যাবে। আর কারোর বাড়িতে যদি ফ্রিজ না থাকে তাহলে তাকে নর্মাল টেম্পারেচারে বয়ে এনে দুধটা খাইয়ে দিতে হবে। সেই অন্তত বাড়ির কেউ গিয়ে যদি তার কাজের জায়গা থেকে নিয়ে এসে মাঝে একবার, তাহলে সে দুটো ফিড পেয়ে যাবে। এবারে দিদি পরের কথায় আসি, ভদ্রলোক যেটা বললেন যে মায়ের ইমেজ খারাপ হয়ে যাবে বলে, এটা একদমই নয়। কারণ মারা দুধ খাওয়ালে প্রথম 6 মাস 600 কিলো ক্যালোরিজ করে শরীর থেকে বেরিয়ে যায়। যেহেতু বেরিয়ে যায়, আমাদের কিন্তু ওই জন্য এক্সট্রা ক্যালোরিজ খাওয়ানোর কথা বলা হয়, যদিও আমরা কিন্তু কিছুটা মায়ের বিএমআই দেখে তাকে খাবার ডায়েট চার্ট সেইভাবে দিই। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি মায়ের ফিগার সুন্দর হয়, একটা মা পোস্ট প্রেগনেন্সিতে সে ফিট অ্যান্ড ফাইন হয়। আমরা যে আমাদের যে হসপিটালে যে ল্যাকটেশন ক্লিনিক, কিভাবে মা ফিট হবে আমরা সেইটার পরামর্শ দিই, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর পরামর্শ দিই, এবং দেখবেন ফিট অ্যান্ড ফাইন হেলদি মাদার বেশি ভালো দুধ খাওয়াতে পারেন, তার মিল্কও প্রচুর পরিমাণে তৈরি হয়। তার জন্য ফিট থাকাটা ভীষণভাবে জরুরি। আমরা কিন্তু মা যাতে ফিট হয়, বিএমআই নর্মাল থাকে, সেই পরামর্শই আমরা অ্যান্টিন্যাটাল পিরিয়ড থেকে দেওয়ার চেষ্টা করি। এবং মা যত সন্তানকে দুধ খাওয়াবে, সন্তানও ফিট হবে, মাও ফিট হবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনোভাবেই মায়ের শরীর খারাপ হবে না, বরং বাচ্চা যদি দুধ খায় বাচ্চার তো শরীর ভালো হবেই, মায়েরও শরীর ভালো হবে। একদম জোড়া লাভ, একদম জোড়া লাভ। দিদি, অনেক সময় দেখা যায় যে বাচ্চা মায়ের দুধ খাচ্ছে ঠিকই আছে, মায়ের হয়তো কোনো কারণে পেট খারাপ হলো, মায়ের হয়তো শরীর খারাপ হলো, মানে সর্দি কাশি জ্বর হাঁচি, সঙ্গে সঙ্গে বাচ্চাকে এখন দুধ খাওয়াস না, কারণ মায়ের পেট খারাপ হয়েছে, মায়ের দুধ খেলে বাচ্চারও হবে। মায়ের হাঁচি কাশি হয়েছে, বাচ্চা মায়ের কাছে আসবে, দুধ খাবে, বাচ্চারও হবে। এইগুলো তো অত্যন্ত সাধারণ কমন রোগ, অসুখ, এগুলো মায়েদের হতেই পারে। এই সময়গুলিতে মায়ের কি করণীয় বা বাড়ির বড়দের কি করণীয়? মায়ের করণীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে, মা যদি ডায়রিয়া হয় সে বারে বারে হাত ধোবে করে বাচ্চাকে দুধ খাওয়াবে। সর্দি কাশি যেহেতু সংক্রামক, তাহলে মাস্ক পরবে, মাস্ক পরে বাচ্চাকে দুধ খাওয়াবে। দুধ খাওয়ানো কোনোভাবেই বন্ধ হবে না। দুধ থেকে কোনোভাবে কোনো জার্ম গিয়ে বাচ্চার পেটে চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার বাড়ির লোকেদের কি, বাড়ির লোকেদের সাপোর্ট, সেটা কিন্তু শুরুর থেকে শেষ অবধি লাগবে। সাপোর্ট মানে কিন্তু এরকম নয় যে বাচ্চাটা আমার কোলে দিয়ে দে, আমি এবার রাখি, আমি এবার যখন দুধ কাঁদবে তখন দিয়ে যাব, তাহলে কিন্তু মায়ের দুধ তৈরি হবে না। আমরা সবসময় বাচ্চাকে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে
সাপোর্টে রাখতে বলি। মায়ের ছায়ে গায়ে গায়ে। মায়ের ছায় গায়ে গায়ে কেন না আমরা বলি একটা ফ্রন্ট ওপেন ড্রেস পরতে, হাউস কোটের মতন। বাচ্চাকেও খালি ডায়াপার পরিয়ে রাখবে, শীতকাল হলে সক হাতে পায়ে এবং মাথায় ক্যাপ, এবং বাচ্চাকে দুটো বুকের মাঝখানে বাচ্চাকে ধরে রাখবে যাতে মায়ের হরমোনাল স্টিমুলেশন হয় এবং মায়ের আরো দুধ তৈরি হয়। যত অন্য লোকে বাচ্চার বেশি কেয়ার করবে, মায়ের কাজ কমাতে চাইবে, তাতে কিন্তু মা বাচ্চার মধ্যে একটা সেপারেশন তৈরি হবে, মায়ের দুধ কিন্তু কম তৈরি হবে। তো এই জন্য তাহলে বাড়ির লোকেদের কি কাজ? মাকে সাপোর্ট করা, যে কাজগুলো আমরা বলছি, যেগুলো আমরা করতে বলছি সেইগুলো করা। মায়ের ডায়েট ঠিক রাখা, মা দুধ খাওয়াতে অসুবিধে হচ্ছে কিনা সেটা দেখা, মায়ের পিঠে ব্যথা করছে কিনা, মায়ের কোন কাজ করে দিলে সুবিধে হবে সেইগুলো হেল্প করা, কি বাচ্চার যে ন্যাপিস কাঁথা এইগুলো কেচে দেওয়া। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেটা না করে বাড়ির বড়রা যারা রয়েছে তারা বাচ্চাকে তেল মাখাতে এবং কোলে নিয়ে ঘুরে বেড়াতে বেশি ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু আমি এটা বলবো যে 6 মাস অবধি মা আর শিশুকে আলাদা করবেন না, এতে দুজনেরই ক্ষতি। এবং যত মা তার সন্তানকে নিজের গায়ের সঙ্গে টাচ করিয়ে রাখবেন, তত মায়ের দুধও তৈরি হবে বেশি করে, তাই তো দিদি? একদম। টেলিফোনে আসি আবারও, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন নমস্কার। বলুন। আমি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার ঠাঙ্গাপাড়া গ্রাম থেকে সৌমেন দাস বলছিলাম। বলুন বলুন। বলছি যে বাচ্চার মায়ের দুধ মানে কতদিন খাওয়াটা বাধ্যতামূলক, এইটা আমার জানা ছিল আর কি। ভীষণ সুন্দর একটা প্রশ্ন করেছেন। এখানে কতগুলো পয়েন্ট আছে এই WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে। একটা পয়েন্ট হচ্ছে যে 6 মাস অবধি মায়ের দুধ এক্সক্লুসিভলি খাওয়ানো উচিত, এবং এর মাঝখানে কোনো রকম গ্লুকোজ ওয়াটার, মিছরির জল, মধু কোনো কিছু দেওয়া যাবে না, কি পানীয় জল যে বাচ্চার জল তেষ্টা পেয়েছে কিছু দেওয়া যাবে না। মায়ের দুধে সমস্ত কিছু উপকরণ আছে, প্রচুর পরিমাণে জল আছে। 6 মাস অবধি শুধু বুকের দুধ খাবে। এবার বাচ্চা শিশু 6 মাস কমপ্লিট করলো, তারপরে শুরু হবে কমপ্লিমেন্টারি ফিডিং। যে কমপ্লিমেন্টারি ফিডিং মানে হচ্ছে মায়ের দুধকে সাপোর্ট করে তার খাবার শুরু হচ্ছে। তো শুরুতে যখন তার খাবার শুরু হবে, মায়ের দুধ কিন্তু বন্ধ হবে না, মায়ের দুধ যেরকম চলছে সেরকম চলবে। এবং কমপ্লিমেন্টারি ফিডিং ধীরে 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 বাড়তে থাকবে। 1 বছর বয়সে শিশু একদম নর্মাল ডায়েট, বাড়ির খাবার একদম খাবে, এবং 6 মাস বয়স থেকেই বাড়িতে তৈরি যে খাবার সেগুলোই খাবে। এছাড়া যেটা মনে রাখতে হবে যে মায়ের দুধ কিন্তু 2 বছর বয়স অবধি কন্টিনিউ করা যায়, অ্যালং উইথ বাচ্চা যে খাবার খাচ্ছে বাড়ির খাবার তার সাথে। কেউ যদি দেখে যে 2 বছর বয়সের পরেও তার শিশু দুধ খাচ্ছে, আমরা কিন্তু বারণ করব না, যে শিশু যে পুষ্টিটা দুধ থেকে পাচ্ছে সেটা পাক। আর একটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে যে মাকে কিন্তু সারাদিনের মধ্যে দিন রাতে সারাদিনই দুধ খাওয়াতে হবে। তাহলে মা কখন বিশ্রাম নেবে? যখন শিশু ঘুমিয়ে পড়ছে তখন মাকে ঘুমিয়ে নিতে হবে। এবং কি কি পজিশনে দুধ খাওয়ানো যায়, অর্থাৎ মা যখন বিশ্রাম করছে তখন মা কিন্তু লাইং ডাউন পজিশনেও দুধ খাওয়াতে পারে শিশুকে। হ্যাঁ, সেই পজিশনগুলো কিন্তু জেনে নিতে হবে, কারণ বিভিন্ন পজিশন আছে দুধ খাওয়ানোর। যেমন ধরুন একটা টুইন বাচ্চা যদি হয় তাহলে তাকে কি করে দুধ খাবে? আমরা কিন্তু ফুটবল হোল্ডিং পজিশন বলি, অর্থাৎ দুটো বাচ্চাকে দুটো হাতের তলায় নিয়ে তাকে দুটো মানে সাইড থেকে দুজনকে ব্রেস্ট ফিডিং করাবে। এই যে বিভিন্ন পজিশন আছে সেগুলো কিন্তু সেই মায়ের জেনে নেওয়াটা জরুরি, এবং যারা হেলথ স্টাফ রয়েছেন তাদেরও জানানোটা খুব জরুরি। নিশ্চয়ই, কারণ ওই পজিশনগুলো ঠিকঠাক করে জানতে পারলে বাচ্চারও সুবিধে, মায়েরও সুবিধে। দিদি, আমরা আলোচনার প্রায় শেষের দিকে এসে গিয়েছি। একটু জানতে চাইবো যে কৌটোর দুধের ক্ষেত্রে, কারণ মায়ের দুধের ক্ষেত্রে সবচেয়ে বড় আমাদের ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সময়টায় কৌটোর দুধ। কারণ বাজার চলতি বিভিন্ন কৌটোর দুধ তারা নানান রকম ভাবে বিজ্ঞাপন দিচ্ছে যে তারা একেবারে বিকল্প তৈরি করে ফেলেছে প্রায়। কৌটোর দুধ যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে তার সমস্যা কি বা এমন হতে পারে যে কারণে আপনারা বারবার বলছেন কৌটোর দুধ না খাওয়াতে? যেগুলো অ্যাডভান্টেজ বললাম, অর্থাৎ উপকারিতা ABCD করে, সেগুলোই তার ডিসঅ্যাডভান্টেজ, তার সেগুলো হবে না, তাহলে সেগুলোই ডিসঅ্যাডভান্টেজ কিংবা মানে সেই উপকারগুলো আমরা পাবো না। আমি একটা ছোট গল্প বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, ভালোও লাগবে। তো বলুন। আমার কাছে একজন পেশেন্ট এলেন, উনি বললেন যে বাচ্চাকে আমি ওজন দেখলাম খুব কম, এবং বললেন যে ফর্মুলা মিল্ক খাওয়ান। তখন আমি জিজ্ঞাসা করলাম কেন ফর্মুলা মিল্ক খাওয়ান? বললেন কোনো একজন ডাক্তারবাবু কিছু একটা কারণে ফর্মুলা মিল্ক দিয়েছেন। ঠিক আছে,
এবারে যে ফর্মুলা মিল্ক বাচ্চা খাওয়ান, বাচ্চা যে ওজন বাড়েনি, তখন আমি বললাম যে তো খুবই খারাপ অবস্থা, মানে এই গ্রোথের যে জায়গায় দাঁড়িয়ে বাচ্চা মানে সামান্যতম গ্রোথও হয়নি, আপনি কতটা দুধ কতটাতে খাওয়ান। বাচ্চাটা কিন্তু আমার কাছে দেখাতে এসছে ডায়রিয়া নিয়ে, মারাত্মক ডায়রিয়া হচ্ছে, কমে যায় আবারও ডায়রিয়া হয়। তো তখন আমি বললাম যে এরকম ডায়রিয়া হলেও তো ওজন বাড়বে না, আপনি কতটা দুধে, বলে যেরকম বলা আছে সেরকমই আমি খাওয়াই। তখন আপনি আপনার কৌটোটা নিয়ে আসুন আর বোতলটাও নিয়ে আসুন। উনি নিয়ে আসলেন, কারণ ওগুলো তো উনি ক্যারি করছেন, ওটাই তো উনি খাওয়ান। তখন উনি আমাকে বের করে দেখালেন যে উনি 4 আউন্সে 1 চামচ দুধ দিচ্ছেন। তখন আমি বললাম যে 4 আউন্স মানে প্রায় অ্যাকচুয়ালি 28 ml 1 আউন্স হয়, তো আমরা রাফলি ধরি 120 ml ধরুন। তো 4 আউন্সে 4 চামচ দুধ দিয়ে আপনি 1 চামচ দিচ্ছেন কেন? বলে ও মা, দুধ দিলে তো উনি একটু একটু মাঝে মাঝে বমি করে ফেলে, তাই জন্য আমি যত পারছি পাতলা করে খাওয়াচ্ছি। আহা, এবারে বাচ্চাটার অপুষ্টি হচ্ছে, পাতলা না, একটা দুধের কৌটো কিনতে একবার হিসাব করবেন কত টাকা লাগে। এবার সেটা সাধারণ একটা মানুষের পক্ষে সারা মাস কিনে খাওয়ানো সম্ভব কিনা, সেটা সত্যিই তাই, সম্ভব না। সত্যিই তাই। তার সাথে সে কিন্তু আনহাইজিনিক ওয়েতে খাওয়াচ্ছে, বোতল থেকে কিন্তু এমনিও ইনফেকশন হয়, তার মানে তার বারে বারে ডায়রিয়া হচ্ছে, তাতেও তার ওয়েট গেইন হচ্ছে না। তার মানে ডাইলিউটেড মিল্ক খাওয়াচ্ছে, আন্ডার ফিডিং করছে, তার সাথে তার ডায়রিয়া ইনফেকশন হচ্ছে, তার ফলে বাচ্চা নিয়ে এসছে কি না ফেলিওর টু থ্রাইভ। এই বাচ্চা ছোট একজন অ্যাডাল্ট তৈরি হবে এবং সে পরবর্তীকালে একটা লো বার্থ ওয়েট প্রিম্যাচিওর অসুস্থ বাচ্চার জন্ম দেবে। আহা, আমাদের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? সত্যিই তাই। সুতরাং এইগুলো বুঝলেই মনে হয় যে একটা কথা আছে না, খোদার উপর খোদকারি করবার তো কোনো প্রয়োজন নেই। ঈশ্বর মানেই প্রকৃতি, প্রকৃতি যা দিয়েছে বাচ্চার জন্য তার মাকে সব দিয়ে দিয়েছে, এবং মাকেও দিয়েছে সাপোর্ট সিস্টেম হিসেবে বাচ্চাকে। সুতরাং দুজন দুজনের সঙ্গে থাকলে যেমনটা হওয়া উচিত ঠিক তেমনটাই হোক, তার বাইরে কিচ্ছুটি করার প্রয়োজন নেই, একটা পয়সাও কোনো এক্সট্রা খরচ হবে না, বরং মা এবং সন্তান দুজনেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটা টেলিফোন নেওয়ার মতন সময় মনে হচ্ছে আছে। কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। আমি হুগলি জেলার রাজবাজার থেকে আশিস ভর কথা বলছি। বলুন বলুন। ডাক্তারবাবু নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে যে বাচ্চাকে যখন মা দুধ খাওয়াবে তখন যদি প্রথম 1 গ্লাস ঠান্ডা জল খায় এবং দুধ খাওয়ানো হয়ে গেলে আবার যদি জল খায় 1 গ্লাস, তাহলে কি দুধ বৃদ্ধি হবে? দুধ বৃদ্ধি হওয়ার ব্যাপারটা তো অন্য প্রশ্নে চলে গেল। জল খাওয়াটা মাস্ট, তার কারণ আমাদের গরমের দেশ, মা যদি ডিহাইড্রেশন হয়ে যায় তাহলে দুধটা কি করে হবে? দুধটাও তো শুকিয়ে যাবে। আমরা সাধারণত বলি 3 থেকে 4 লিটার জল খেতে, এবং প্রতিবার দুধ খাওয়ানোর আগে 1 গ্লাস জল খেয়ে দুধ খাওয়াতে বসতে। কেন এই কথাটা বলা? যাতে মায়ের ডিহাইড্রেশন না হয়। তো আমাদের দেশে অনুযায়ী গেলে ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য কিন্তু আমরা বিভিন্ন ফ্লুইডস খেতে বলি, শুধু যে জল খেতে বলছি তা নয়, আমরা স্যুপ খেতে বলি, ডালের স্যুপ, ভেজিটেবল স্যুপ, কেউ যদি চিকেন স্যুপ খেতে চায় তাহলে সে চিকেন স্যুপ, যাতে বিভিন্ন ফর্মে জলটা মায়ের শরীরে যায় এবং জলের কোনো ঘাটতি না হয়। তার মানে এই নয় যে যত বেশি জল খাবে তত বেশি দুধ তৈরি হবে, যে আমি 7-8 লিটার জল খেয়ে ফেললে বেশি দুধ তৈরি হবে, সেরকম না। কিন্তু ডিহাইড্রেশনটা প্রিভেন্ট করতে হবে যাতে অ্যাডিকুয়েট দুধ তৈরি হয়। আচ্ছা দিদি, অনেক সময় বাড়িতে বড়রা বলে থাকেন যে সাবু খেতে, বা এরকম নানান ধরনের খাবারের কথা বলেন যেগুলো খেলে নাকি মায়ের দুধের পরিমাণ বাড়ে। আবার বাজার চলতে অনেক কৌটোও পাওয়া যায় যেগুলো দুধের সাথে হোক বা গরম জলের সাথে গুলে খেলে নাকি মায়ের ল্যাকটেশন বাড়ে, মায়ের দুধ বাড়ে। এই কথাগুলোর সারবত্তা কতটা আছে, আদৌ আছে কিনা একটু শুনবো। সত্যি যদি কোনো কিছুতে দুধ বাড়ে আমরা বারণ করি না, কোনো ডাক্তারবাবুই বারণ করবে না। কারণ সে যদি সাবু খেয়ে স্যাটিসফাইড থাকে যে সে সাবু খাচ্ছে, খেলে তার দুধ বাড়ছে, মেন্টাল একটা ব্যাপারও তো আছে। মেন্টাল পজিটিভনেসটা ভীষণ জরুরি, যে আমি পজিটিভ ওয়েতে একটা জিনিস করছি তাহলে কিন্তু অনেক কিছু উপকার শরীরে পাওয়া যায়। ওর হয়তো হরমোনাল স্টিমুলেশন হবে, তো মনটা ভালো রাখাটা ভীষণ জরুরি। মন খারাপ করে রাখলে কিন্তু দুধ আরও সিক্রেশন কমে যাবে। তাহলে স্ট্রেসটা আমরা রিলিফ করতে হবে। ওটা খেয়ে যদি ওর স্ট্রেস রিলিফ হয়, হ্যাঁ আমার দুধ হবে, সেই সান্ত্বনা পায়, তাহলে খেলে অসুবিধে নেই। কিন্তু দুধ সাবু খাওয়ালে অনেক সময় দুধটা আমরা অ্যানিমাল মিল্কটা বলি না মায়েদের খেতে। তার কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বাচ্চার ভীষণ পেটে ব্যথা হচ্ছে, বাচ্চার হয়তো ইন্টেস্টিনাল হেমোরেজ হচ্ছে। এই গরুর দুধটা কিছু কিছু মানে কিছুটা হলেও মায়ের ব্রেস্ট মিল্কে সিক্রেটেড হয়। তো আমরা যদি দেখি যে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে, তখন কিন্তু আমরা ওই দুধ সাবু খেতে দিই না, সাবু খেতে দিই। তুমি সাবুর খিচুড়ি করে খাও, শুধু জল দিয়ে সাবু দিয়ে ফল দিয়ে মেখে খাও, কোনো অসুবিধা নেই।
কিন্তু তখন আমরা দুধ এবং দুধের সাথে যে মিল্ক প্রোডাক্টস সেই ক্ষেত্রে কিন্তু আমরা বারণ করি। আচ্ছা, সুতরাং এমন কোনো বিষয় নেই যে এইটা খেলে দুধের পরিমাণ বাড়বেই, বরং মায়ের মন ভালো থাকলে দুধের পরিমাণ বাড়বে। কেউ যদি প্রমাণ করে তাহলে নিশ্চয়ই আমরা মেনে নেব, সেটা তো যদি রিসার্চ এখনো প্রমাণ সাপেক্ষ। প্রমাণ সাপেক্ষ ব্যাপার, যদি এটা নিয়ে কেউ কাজ করে ডেফিনেটলি সেটাকে আমরা ওয়েলকাম করব, আহ্বান জানাবো। দিদি, এই মন ভালো রাখার সঙ্গেই শেষ করবো আজকের প্রশ্ন। পোস্টপার্টাম ডিপ্রেশন নামক একটি বিষয়, যেটা আগে মানুষ ভাবতও না, জানতও না, পাত্তাও দিত না। কিন্তু মানুষ জানতো না বলে যে ছিল না তা তো নয়, এখন জানে অনেকে, মানেন বিষয়টা, টেক কেয়ার করেন যে মায়ের সন্তান জন্ম দেওয়ার পরবর্তীতে মুড সুইং হয়, মন খারাপ থাকে, নানান সময় মনে হয় হতাশা আসছে। এই সময়গুলোতে আপনি বারে বারে বলছেন খুশি থাকলে দুধের পরিমাণ বাড়বে। মায়ের তো পোস্টপার্টাম ডিপ্রেশন আসেই সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে। সেই ক্ষেত্রে মা কি করবেন? আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে ব্রেস্ট ফিডিং করালে মুড স্টেবিলাইজ করে। হুম। তাহলে যত ব্রেস্ট ফিডিং করাবে তত মুড স্টেবিলাইজড হবে। এবার এই যে আপনি বলছেন পোস্টপার্টাম ডিপ্রেশন, এটা এই যুগে বেশি বাড়ছে। তার কারণ মেয়েদের কিন্তু একটা কেরিয়ার করার পরে বিয়ে হচ্ছে, মেয়েরা কিন্তু সংসার থেকে ডিট্যাচড হয়ে যাচ্ছে। আগেকার দিনে কি ছিল, নিজের ভাই বোনকে মানুষ করতে করতে বিয়ে হয়ে যেত। তখন কিন্তু সে সন্তান ধারণ করাটা কিংবা সন্তানকে দুধ খাওয়ানোটা কিংবা সংসার করাটাকে তার কিন্তু বার্ডেন বলে মনে মানে হতো একই না। সিস্টেমের মধ্যেই আছে। ওই সিস্টেমের মধ্যে থাকতো। কিন্তু এখন একটা মেয়েকে তার কেরিয়ার করার পরে তাকে যখন এই কাজটা করতে হচ্ছে, তাকে কিন্তু অনেকটা মোটিভেটেড হতে হচ্ছে। এই মোটিভেশনটা আমি বলবো অ্যান্টিনেটাল পিরিয়ড থেকে করলে এই ডিপ্রেশন কিন্তু কম হবে। এবং ডেফিনেটলি সেই সময় যদি তার হয় সাইকোসিস, তার বাড়ির লোকের সাপোর্টের প্রয়োজন, সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের প্রয়োজন। এইটাকে অবহেলা করবেন না, কারণ আমাদের সমাজ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা তো আমাদের অ্যাকসেপ্ট করতে হবে যে আমরা তো চাইবো মেয়েরা এগিয়ে আসুক, মেয়েরা কাজকর্ম করুক, শিক্ষিত হোক। তো সেইখানে কিন্তু আমাদের তাদেরকে সাপোর্ট করতে হবে। এবং একই সঙ্গে মেয়েরা শিক্ষিত হবে, নিজের পায়ে দাঁড়াবে, তার সঙ্গে মেয়েরা যখন মা হবে তখন মায়ের দায়িত্বটাও পালন করবে একই রকম, কারণ ভবিষ্যতের চাবিকাঠি মায়ের হাতে, তাই তো? হ্যাঁ, মেয়েদের এখন ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা। একদম। খুব ভালো লাগলো দিদি, অনেকটা সুন্দর করে আমাদেরকে বোঝালেন যে মাতৃদুগ্ধ কেন অমূল্য, তার সত্যি কোনো বিকল্প হয় না। অনেক ধন্যবাদ আপনাকে। তখন আমরা কথা বললাম মাতৃদুগ্ধ অমূল্য এই বিষয়ে। কেন দরকার আমরা অনেকেই জানি, দরকার খুব, তাও জানি, কিন্তু সবটা ঠিক মনে থাকে না বলেই ওই কৌটোর দিকে একটু আমরা হেঁটে চলে যাই, তাতে করে ক্ষতি হয়ে যায় ওই নবজাতকটির। আসুন আমরা আমাদের নবজাতকের সুরক্ষার কথা ভাবি। প্রকৃতি যা দিয়েছে ঠিক ততটুকুই তাকে আমরা দিই, তাহলেই সবটুকু করা হয়ে যাবে। ভালো থাকবেন সকলে। এতক্ষণ আমরা কথা বললাম বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিমিতা গিরি সরকারের সঙ্গে। তার সঙ্গে ছিলাম আমি শর্মিষ্ঠা সরকার। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, আমাদের ভবিষ্যৎ। নমস্কার।